তোরা সবাই সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সবাই আমাকে একটু জানা যে সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিনা, তোরা আমার কথা শুনতেছিস কিনা, এবং তো একটু কারা কারা কে কোথায় থেকে জয়েন করতেছিস সেটা আমাকে একটু জানা, এবং সবাই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দে, তাহলে তোদের বন্ধুরাও আজকের ক্লাসটা করতে পারবে, তারাও আজকের ক্লাস থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে হয়তো। আর শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা যত শেয়ার করব তত সবার প্রতি শিখার প্রতি ভাইয়ের প্রতি কেয়ার দেখানো হবে, বন্ধুদের প্রতি কেয়ার দেখানো হবে। তো আমরা সবাই ভালোবাসাটাকে ছড়িয়ে দিতে চাই। সবাই প্লিজ সবাই ক্লাসটা শেয়ার কর, আর শেয়ার করে কমেন্টে লেখ ডান। সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখ ডান প্রত্যেককেই। তো আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করছে। সিয়াম বলছে ভাই আলো বিজ্ঞানের উপর একটা ক্লাস দিলে ভালো হতো, আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের সাথে নজরুল জয়েন করছে বরাবরের মতো। নজরুল লক্ষ্মী কেমন আছিস? তো আমাদের সাথে আছে হচ্ছে আব্দুল সালাম। সালাম কেমন আছিস ভাইয়া? আমাদের সাথে সুমাইয়া নুসরাত মিম আছে, আমাদের সাথে ফেরদৌস বিশ্বাস আছে বরাবরের মতো। শেয়ার করছিস নজরুল, থ্যাংক ইউ। এখানে বাইজিৎ হোসেন, বাইজিৎ ক্লাস শেয়ার করে দাও লক্ষ্মী ভাইয়া। গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, বিখ্যাত কলেজ তাই না, ফরিদপুর থেকে। তো আমাদের সাথে রাজ জোয়ারদার আছে চুয়াডাঙ্গা থেকে। রাজ জোয়ারদার ওয়েলকাম। তোমার মনে হয় তোমার এটা ফার্স্ট ক্লাস। বরাবরের মতো আমাদের সাথে আছে মুনতাসির রহমান জিদা। তো এই জায়গায় তোরা সবাই আরেকটা কাজ কর, সবাই কমেন্টে তোদের 3জন 4জন করে বন্ধুদের মেনশন কর। মেনশন করলে কিন্তু ওরাও আজকের ক্লাসটা করতে পারবে এবং ক্লাসটা এনজয় করতে পারবে। তো আমাদের সাথে রফিক আছে বরাবরের মতো। তো একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, আর হলো বন্ধুদের মেনশন করো। আব্দুল সালাম আছে আমাদের সাথে, সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ। তো এই জায়গায় ইমন আছে আমাদের সাথে বরাবরের মতো। ইমন অনেক ভালো একটা ছেলে। মাহমুদুল হক খান জয় আছে, নিউ জয়েন করছে, ওয়েলকাম জয়। তো জয় ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, তাহলে অনেকে এই ক্লাসটা শিখতে পারবে। এই জায়গায় আবির মাহমুদ আহমেদ প্রান্ত আছে আমাদের সাথে। তো আমাদের সাথে রাজ জোয়ারদার আছে। আমরা একটু সময় নিচ্ছি যাতে আরো কিছু বন্ধুরা জয়েন করে। এখানে আজকে রাতে কিন্তু তোদের আরেকটা ক্লাস আছে। আজকে রাতে আরেকটা ক্লাস আছে, রাতে বলতে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় ক্লাস আছে। ওই ক্লাসে তোরা সবাই থাকবে আশা করি। আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে জুমে একটা ক্লাস দিছিলাম। এই ক্লাসটা কে কে করছিস? ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে আমরা এর আগে একটা ক্লাস করছিলাম। এই ক্লাসটা কে কে করছিস? আজকে সন্ধ্যা 7টায় ক্লাস হলো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়ার উপরে। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়ার উপরে, এবং আমরা আজকে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়ার খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো। একটা তড়িৎ চুম্বক বল আর একটা হচ্ছে টর্ক। তো আমরা খেলা হবে আজকে, সবাই রেডি? 1 2 3। এবার আমরা আস্তে আস্তে একটু শুরু করি। দেখো এই জায়গায় শোনো, যখনই কোনো সংঘর্ষ হবে, খেয়াল করো খুব ভালো করে বুঝিও, যখনই কোনো সংঘর্ষ হবে বা যখনই কোনো ঘটনা ঘটবে, তখন একটা জিনিস মাস্ট সংরক্ষিত থাকবে, সেটা হচ্ছে ভরবেগ। অর্থাৎ সংঘর্ষ হলে ভরবেগ সংরক্ষিত থাকবে। ব্যাপারটা কেমন? অর্থাৎ ঘটনার আগের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সব সময় সমান থাকবে। এই জায়গায় এই কথাটাকে আমরা সংক্ষেপে যেভাবে বলি যে এই জায়গায় যখনই কোনো ঘটনা ঘটলো, আমি ঘটনা বরাবর লিখবো হলো সমান। খুব ভালো করে বুঝি, আমরা একটু ক্লাসটা রিপিট করি, আগের ক্লাসটা একটু মনে করাই দিই। ঘটনা বরাবর আমরা লিখবো হলো সমান, আর এখানে সামেশন অফ ভরবেগ ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে সামেশন অফ ভরবেগ। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা বুঝি এটা হলো ঘটনার আগে আর এটা হচ্ছে ঘটনার পরে। অর্থাৎ ঘটনার আগের ভরবেগের যোগফল আর ঘটনার পরের ভরবেগের যোগফল, এই দুইটা জিনিস সব সময় সমান হবে। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারি,
আমাকে ফার্স্ট অফ অল ঘটনা আইডেন্টিফাই করতে হবে। এই ঘটনা বরাবর আমি দিব হলো সমান চিহ্ন। তারপর আমি যে জিনিসটা দেখব যে দেখব আগে কয়টা বস্তু, ঘটনার আগে কয়টা বস্তু, এরপর দেখব ঘটনার পরে কয়টা বস্তু, পরে কয়টা বস্তু। খেয়াল করো। আর ভর বেগ মানে কি? ভর বেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। এখন তুমি খুব ভালো করে বুঝিও। সবার আগে আমি প্রশ্ন করব এখানে ঘটনাটা কি, তারপর আমি চিন্তা করব যে ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু। ধরো ঘটনার আগে বস্তু হচ্ছে তিনটা, খুব ভালো করে বুঝিও। ঘটনার আগে বস্তু হলো তিনটা আর ঘটনার পর বস্তু হলো দুইটা। সাপোজ এটা চিন্তা করো, ঘটনার আগে তিনটা বস্তু, ঘটনার পরে দুইটা বস্তু। তাহলে ঘটনার আগে তুমি ভরবেগ পাবে কয়টা? ঘটনার আগে তুমি ভরবেগ পাবে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? তার মানে যেহেতু তিনটা ভরবেগ পাবে, সামেশন মানে কি ফল? সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে আমি এখানে কোন চিহ্ন দেব? যোগ চিহ্ন দেব। এবার ঘটনার পরে কয়টা বস্তু? দুইটা বস্তু। তাহলে একটা ভরবেগ, দুইটা ভরবেগ। তাহলে এখানে তো দিতে হবে সামেশন। সামেশন মানে কি ফল? যোগফল। তার মানে ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড প্রবলেমে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ঘটনাটা কি, এই ঘটনা যাই হোক না কেন আমি ঘটনা বরাবর দেব হলো সমান চিহ্ন। তারপরে আমি খেয়াল করব ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু। এখন এই জায়গায় আমি যদি দেখি ঘটনার আগে তিনটা বস্তু, তাহলে আমার তিনটা ভরবেগ পাওয়া যাবে এবং মাঝখানে কোন চিহ্ন বসবে? যোগ। কারণ আমাদের সামেশন অফ ভরবেগ নিতে হবে। আমি যদি দেখি ঘটনার পরে দুইটা বস্তু, তাহলে আমি দুইটা ভরবেগ নেব, মাঝখানে কোন চিহ্ন দিব? যোগ। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। এই জায়গায় এখানে আহমেদ তাবাসসুম আছে, ও করছে। তো ফেরদৌস বিশ্বাস, সন্ধ্যা সাক্কাস, দ্যাটস গ্রেট। আব্দুল সালাম আছে। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো। আজকে আমরা ইনশাআল্লাহ জমানো একটা ক্লাস করব এবং তোমাদের সবাইকে একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। ক্লাসের শেষ পর্যন্ত থাকলে তোরা অনেক নতুন নতুন কোনো কিছু পাবি। আব্দুল সালাম, তুমি যেসব সূত্র বলতেছে এরকম কোনো সূত্র নাই। যারা সূত্র বলে ওরা হলো বোকা। এই জায়গায় খেয়াল করো। তো সবাই বুঝতে পারছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস গ্রেট। এই জায়গায় আমরা একটু রিপিট করব। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে ছোট্ট একটা প্রবলেম দেখাই। ছোট্ট একটা প্রবলেম দেখায় আমরা আজকে ক্লাসের যে মেইন টপিক সেই টপিকে চলে যাব। যে ধরো এটা হচ্ছে একটা নৌকা। এই নৌকার ভর হলো m = 300 কেজি। 300 কেজি। তো এখানে একজন দুষ্ট বালক আছে, এখানে একজন দুষ্ট বালক আছে। খেয়াল করো, এই দুষ্ট বালকের ভর হলো 60 কেজি এবং এখানে ধরো এই দুষ্ট বালকের একজন বন্ধু আছে। এই দুষ্ট বালকের বন্ধুর ভর হলো 50 কেজি। তাহলে এর ভর হলো 50 কেজি। তাহলে 60 কেজি ভরের বালক লাফ দিছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, আর 50 কেজি ভরের বালক লাফ দিছে হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে। এখন আমার প্রশ্ন, লাফ দেওয়ার পর নৌকাটি কোন বেগে কত বেগে কোন দিকে চলবে? তাহলে আমার কোশ্চেন যে লাফ দেওয়ার পর নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? কত বেগে কোন দিকে চলবে? সবাই খুব ভালো করে বুঝিও যে নৌকাটি লাফ দেওয়ার পর নৌকাটি কত বেগে কোন দিকে চলবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো সবাই আমাকে বলো যে প্রশ্নটা সবাই বুঝতে পারছো কিনা, সবাই কোশ্চেনটা ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। আমাদের ফিজিক্সের প্রত্যেকটা ব্যাপারই ফিল করতে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। ভাইয়া আমি আবারও কোশ্চেনটা একটু রিপিট করি যে এটা হচ্ছে 300 কেজি ভরের একটা নৌকা, যেই নৌকার দুই গলুয়ে এক পাশে ছিল 60 কেজি ভরের এক বালক, আরেক পাশে ছিল 50 কেজি ভরের আরেকজন বালক।
তো 60 কেজি ভরের বালক 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে লাফ দিল এবং 50 কেজি ভরের বালক 6 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে লাফ দিল। আমার প্রশ্নটা হচ্ছে লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে চলবে? সবাই প্রশ্নটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। এই পড়াগুলো আমি আগেই পড়াইছিলাম, যেহেতু আজকে অনেকে নিউ আসছো এই কারণে আমি এটা একটু রিপিট করতেছি, তারপরে আজকের ক্লাসের মেইন টপিকে আমরা চলে যাব। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কষ্ট করে বলো তো দেখি, এক কথায় বলো, একটা লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করো ফিল করে। এখানে ঘটনাটা কি বলো সবাই, যে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে? এক লাইনে বলতে দুইটা ওয়ার্ডে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। যে এখানে নৌকা স্থির অবস্থায় ছিল, দুইজন বালক লাফ দিছে, এখন আমার প্রশ্ন নৌকা কোন দিকে কত বেগে চলবে? তাহলে এক কথায় বলে এখানে ঘটনাটা কি সবাই? यस, নজরুল বলছে ঘটনাটা হচ্ছে লাফ দেওয়া। খুব ভালো বোঝার জন্য আগে বাকিরা ট্রাই করো যে হচ্ছে এখানে আমাদের ঘটনাটা কি করতে পারে। তাহলে আমরা বুঝলাম ঘটনাটা হচ্ছে এখানে লাফ দেয়া, তা লাফ দেয়াটা হচ্ছে আমার ঘটনা। তা লাফ দেয়া বরাবর আমি কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। এখন আমার প্রশ্ন বলো তো দেখি, ঘটনার আগে কয়টা বস্তু? একটু চিন্তা করে বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্নটা হলো ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু? সবাই একটু ফিল করে বলো যে ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু? সবাই একটু বলার চেষ্টা করো লক্ষ্মীরা, আমার প্রাণপ্রিয় ছোট ভাই ছোট বোনেরা, যে ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু? এই জায়গায় আমরা জানি তোরা এখন যুদ্ধ শুরু করে দিবি, নানা জনের নানা মত তৈরি হবে। তো একজন বলছে ঘটনার আগে একটা পরে তিনটা, আরেকজন বলছে আগে তিনটা পরে দুইটা। তো জিদান বলছে আগে তিনটা পরে একটা, একজন এক একটা উত্তর দিচ্ছিস এবং মোটামুটি তোদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়েছে, ঘটনার আগে দুইটা পরে দুইটা। ও দ্যাটস গ্রেট। নানা জনের নানা মত। তাহলে আসলে এবার আমরা একটু ফিল করার চেষ্টা করি যে আসলে এখানে ঘটনার আগে কয়টা বস্তু পরে কয়টা বস্তু। দেখো লাফ দেওয়ার আগে কি ছিল? লাফ দেওয়ার আগে নৌকা 60 কেজি ভরের বালক, 50 কেজি ভরের বালক, এই তিনজনই স্থির অবস্থায় ছিল, নৌকার মধ্যেই ছিল। তাই আমরা চিন্তা করতে পারি ঘটনার আগে একটা বস্তু, ঘটনার আগে একটা বস্তু। আবার তুমি যদি তিনটা বস্তু চিন্তা করো কোনো সমস্যা নাই, তবে যে কয়টাই বস্তু চিন্তা করো না কেন, ঘটনার আগে এই বস্তুটা, তিনটা বস্তু চিন্তা করো আর তিনটা এক জায়গায় আছে বলে একটা বস্তু চিন্তা করো। তারা কোন অবস্থায় ছিল? ঘটনার আগে নৌকাটা কোন অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় ছিল তার মানে তার বেগ কত? 0। স্থির অবস্থায় ছিল তার মানে তার বেগ হলো 0। আর ভর যাই হোক না কেন, যেহেতু বেগ 0 তার মানে ভর বেগ হলো 0। ওকে, আর তুমি যদি তিনটা বস্তু চিন্তা করো তাও প্রত্যেকটির ভরবেগই 0 হবে, কারণ সবাই স্থির অবস্থায় ছিল। এবার বলো ঘটনার পরে কয়টা বস্তু হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঘটনার পরে দেখো 60 কেজি ভরের বালক এদিকে লাফ দিছে, 50 কেজি ভরের বালক এদিকে লাফ দিছে। তাহলে এটা একটা বস্তু আলাদা, এটা আলাদা আরেকটা বস্তু, দুইটা। আর নৌকা কোন একদিকে চলবে। তাহলে এখানে বস্তু হয়ে গেছে তিনটা, একটা হচ্ছে 50 কেজি ভরের বালক, আরেকটা 60 কেজি ভরের বালক, আরেকটা নৌকা। তার মানে ঘটনার পরে বস্তু কয়টা? তিনটা। তাহলে যেহেতু ঘটনার পরে বস্তু তিনটা, তাহলে আমার কয়টা ভরবেগ নেওয়া লাগবে? তিনটা ভরবেগ নেওয়া লাগবে। মাঝখানে কোন চিহ্ন বসবে? মাঝখানে যোগ চিহ্ন বসবে, কারণ আমাদের এখানে সামেশন নিতে হবে। এবার খেয়াল করো, তাহলে প্রথম বস্তুটাকে আমি প্রথম বস্তু চিন্তা করি 60 কেজি ভরের বালক, 60 কেজি ভরের বালক। তাহলে 60 কেজি ভরের বালকের কি নিতে হবে? ভর বেগ নিতে হবে। তাহলে 60 * 4, তাহলে 60 কেজি ভরের বালকের ভর বেগ হলো, ভর হলো 60, বেগ হলো 4, তাহলে ভর বেগ হলো 60 * 4। এবার আমি কয় কেজি ভরের বালকেরটা নেব? 50 কেজি ভরের বালকেরটা নেব। তাহলে 50 কেজি বালকের ভর কত? 50। আর বেগ কত? 50 কেজি বালকের বেগ হলো 6। খুব ভালো করে বুঝিও, 50 কেজি বালকের বেগ হলো 6।
এখন আমরা জানি বেগ হলো ভেক্টর রাশি, বেগের প্লাস মাইনাস নাই, কিন্তু একটার সাপেক্ষে আরেকটা মাইনাস হয়। যেমন আমি যদি এই দিকের বেগটা পজিটিভ চিন্তা করি, তাহলে আবার এই দিকের বেগটা কি হবে? নেগেটিভ। অর্থাৎ এই পাশের বেগটা পজিটিভ হলে এই পাশের বেগটা হবে নেগেটিভ। এখন খেয়াল করো, আমরা এই যে 60 কেজির বালকের বেগ কোন কি বিবেচনা করছি? প্লাস। তাহলে এই যে 50 কেজি বালক লাফ দিচ্ছে তো এই দিকে, যেটা 60 কেজির বিপরীত দিকে। তাহলে এই জায়গায় এই বেগটা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে? এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস, অথবা তুমি যদি এটাকে প্লাস বিবেচনা করো এটা মাইনাস, সমস্যা নেই, তুমি যে কোনোটাকে প্লাস বিবেচনা করতে পারো। এখন নৌকার ভরবেগ কত হবে? তাহলে নৌকার ভর হলো 300 আর নৌকার বেগ কত এটা আমরা জানি না। সবাই আমাকে বলো যে এই লাইনটা প্রত্যেককেই ফিল করতে পারছো কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কষ্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমাদের সাথে নাইম আছে, নাইম লোকি কেমন আছিস? তোরা আমি মিস করি, সরি। তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি, ইয়েস। তো সবাই ফিল করছে, সেখানে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা যে কাজটা করব, দেখো তাহলে এখানে আমার কাজ হলো কি বের করা? এটা 240 মাইনাস 300 প্লাস 300 ইনটু v। তাহলে v এর মান হবে, আমি যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে বেগের মান হবে এটা 240 60 ডিভাইডেড বাই 300, তার মানে 1 ডিভাইডেড বাই 5 মিটার পার সেকেন্ড, তার মানে 0.02 মিটার পার সেকেন্ড। এখন আমার প্রশ্ন, বলো তাহলে আমরা পাইলাম নৌকার বেগ হলো 0.02 মিটার পার সেকেন্ড, কিন্তু নৌকা কোন দিকে চলবে এটা কিন্তু এখন আমরা পাই নাই। এখন নৌকা কোন দিকে চলবে এটা বোঝার জন্য তুমি একটু খেয়াল করো, নৌকার বেগ কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? খুব ভালো করে বুঝিও, নৌকার বেগ পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? আমরা দেখতেছি নৌকার বেগ আসছে পজিটিভ। এখন আমি পজিটিভ বেগ ধরছিলাম কাকে? আমরা ধরছিলাম এই যে 4 বেগটাকে ধরছিলাম পজিটিভ, অর্থাৎ 60 কেজির বেগটা পজিটিভ ছিল আর 50 কেজির বেগ তার বিপরীত দিকে, এই কারণে এই বেগটা নেগেটিভ ছিল। তাহলে আমার যেহেতু বেগের মান পজিটিভ আসছে, পজিটিভ ধরছি 60 কেজি বালকের বেগ, তার মানে নৌকাটা চলবে 60 কেজি ভরের বালক যেদিকে লাফ দিছে সেদিকে। তাহলে 0.02 মিটার পার সেকেন্ড বেগে 60 কেজি ভরের বালক যেদিকে লাফ দিছে, 60 কেজি ভরের বালক যেদিকে লাফ দিছে নৌকা সেদিকে চলবে। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা তোরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছিস কিনা? যদি বুঝে থাকিস তাহলে লেখ চয়কার চকচকা, ফয়কার ফকফকা। ওকে, তাহলে আমাদের এই টপিকটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা আপাতত এটা যদি বুঝে থাকি, তাহলে আজকের ক্লাসের মেইন ক্লাস যেটা, সেটা এখন থেকে শুরু হবে। আমরা খুব ভালো করে বুঝি। তাহলে ঘটনা ঘটলেই বা সংঘর্ষ হলেই এই ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, এটা 100% নিশ্চিত। তার মানে যখনই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, সেটা আলতো সংঘর্ষ হোক বা জোরে সংঘর্ষ হোক, সেটা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, এটা 100% নিশ্চিত। তবে আমরা কিন্তু আরো একটা সূত্র, শক্তি আর সংরক্ষণশীলতা আছে, সেটা হলো শক্তির সংরক্ষণশীলতা। তবে শক্তির সংরক্ষণশীলতায় আমরা জানি যে মোট শক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ মোট শক্তি সংরক্ষিত থাকে। একদিকে যেমন ভরবেগও সংরক্ষিত থাকবে, অন্যদিকে মোট শক্তিও সংরক্ষিত থাকবে। কিন্তু শক্তি আবার দুই প্রকার, একটা হলো স্থিতি শক্তি আর একটা হলো গতি শক্তি। এবারে আমাদের টপিকটা হচ্ছে গতি শক্তি নিয়ে। দেখো, মোট শক্তিও সংরক্ষিত থাকবে, এটাও সত্য, আবার ভরবেগও সংরক্ষিত থাকবে, এটাও সত্য। কিন্তু গতি শক্তি যে সংরক্ষিত থাকবে কিনা এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। যদি কোন সংঘর্ষে, এবারে আমাদের আলোচনাটা কিন্তু গতি শক্তি নিয়ে, যদি কোন সংঘর্ষে
এই জায়গায় তাহলে এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে সংঘর্ষ। তাহলে এই সংঘর্ষে গতিশক্তির ব্যাপারটা সংরক্ষিত থাকে কি থাকে না এটার উপর ভিত্তি করে সংঘর্ষ হলো তিন প্রকার। একটা সংঘর্ষের নাম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা সংঘর্ষের নাম হলো, তো বুঝেই গেছো, তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ, এবং আরেকটা সংঘর্ষের নাম দেই আমরা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করি ভাইয়া, যে স্থিতিস্থাপক সংঘর্ষ বা সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক কলিশন, অস্থিতিস্থাপক সংঘর্ষ এটাকে আমরা বলতেছি নন ইলাস্টিক কলিশন, এবং আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ পার্শিয়াল, আংশিক পার্শিয়াল ইলাস্টিক কলিশন। তো আমি বলছিলাম এই সংঘর্ষের যে আমি প্রকারভেদ করতেছি সেটা কিসের উপর ভিত্তি করে করতেছি, গতি শক্তি সংরক্ষিত থাকে কিনা তার উপর ভিত্তি করে আমি করতেছি। তার স্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে কিন্তু নামেই বোঝা যাচ্ছে, তাহলে এখানে সংঘর্ষ বরাবর আমার সমান চিহ্ন দিতে হবে, এ পাশে হবে সংঘর্ষের আগে আর এ পাশে হবে সংঘর্ষের পরে। তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি, তার মানে হাফ এম ভি আই স্কয়ার, খুব ভালো করে বুঝিও, হাফ এম, এটা আদি আগে যেহেতু আদি বেগ দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি যোগফল, ঠিক আছে, সমান যদি সংঘর্ষের পরের গতিশক্তির যোগফল হয়, হ্যাঁ সংঘর্ষের পরের গতিশক্তির যোগফল হয়, তাহলে অর্থাৎ আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেই সংঘর্ষের নাম হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। খুব ভালো করে বুঝিও যে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেই সংঘর্ষের নাম হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আমরা যদি দেখি যে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি এই সমানের জায়গায় আমাদের যদি সমান না হয়, সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান না হয়, তাহলে আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয়, হ্যাঁ এটা সামেশন, আগের গতিশক্তির যোগফল আর পরের গতিশক্তির যোগফল যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর সংঘর্ষের আগের গতিশক্তির যোগফল আর সংঘর্ষের পরের গতিশক্তির যোগফল যদি সমান না হয় তাহলে হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর খেয়াল করো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এটা একদম স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক সংঘর্ষের কাছাকাছি। তার মানে গতিশক্তি 100% সমান থাকে না, গতিশক্তি সামান্য একটু কম বেশি হয়, সেই সংঘর্ষের নাম হলো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এবার আমরা দেখব বাংলা সিনেমায় কোন সংঘর্ষ ঘটে, সিনেমার সংঘর্ষটা কেমন আর বাস্তব জীবনের সংঘর্ষটা কেমন, সেই জিনিসগুলো এখন আমরা একটু ফিল করার চেষ্টা করব। দেখো সিনেমার নায়ক নায়িকার মধ্যে কিন্তু রেগুলার একটা সংঘর্ষ ঘটে, একটু ফিল করো সিনেমার নায়ক নায়িকার মধ্যে যে সংঘর্ষ ঘটে সেখানে ঘটনাটা কি ঘটে। দেখো বাংলা সিনেমা হোক আর হিন্দি সিনেমা হোক, এখানে প্রেমের সূচনাটা কিভাবে হয়, হিরোও চলতে থাকে হিরোইনও চলতে থাকে, তাহলে চলতে চলতে এই যে চলতে চলতে পরস্পরের সাথে ধাক্কা লেগে যায়, আর যখনই ধাক্কা লেগে যায়, ধাক্কা লাগার পরে একজনের বইপত্র পড়ে যায়, আরেকজন সেই বইপত্র তুলে দিতে যায়, তখন চোখের সাথে চোখাচোখি আর মনের সাথে আঁকাআঁকি, তখন চলতে থাকে তাদের মধ্যে কথোপকথন, সেটা শোনা যায় না, তারা কল্পনায় গানের রাজ্যে হারিয়ে যায়, এবং এই সংঘর্ষের পরে তারা সাধারণত একসাথে যুক্ত হয়ে পথ চলা শুরু করে। তাহলে আমরা দেখলাম সিনেমায় যে সংঘর্ষটা হচ্ছে সেখানে সংঘর্ষের পরে হিরো আর হিরোইন পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটা এক ধরনের সংঘর্ষ। আবার আরেকটা সংঘর্ষ হয় কি বাস্তব জীবনে কি হয়,
এখন চিন্তা করো তো দেখি, এই ঘটনা যদি বাস্তবে ঘটে, তুমি চলতেছো ভিড়ের মধ্যে ফার্মেটে চলতেছো, এখন তোমার সাথে হঠাৎ করে একজনের ধাক্কা লাগলো, যেই ধাক্কা লাগলো সেই ধাক্কাটা কি মনে লাগবে না সেই ধাক্কাটা পিঠে লাগবে? বলো, এই জায়গায় বাস্তব জীবনের সংঘর্ষে কি কখনো এখন পর্যন্ত যে মনের সাথে মনের মিল হয়েছে না হাতের সাথে গালের মিল হয়েছে? এটা আমাকে একটু বলো। তার আমরা দেখতেছি সিনেমার সংঘর্ষের পর বস্তু দুটা সাধারণত যুক্ত হয়ে যায়, আর বাস্তব জীবনের সংঘর্ষের পর বস্তু দুটা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই জায়গায় বিচ্ছিন্ন হয়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখন তুমি বলো তো দেখি, সিনেমার ঘটনা কি বাস্তব না অবাস্তব? সিনেমার ঘটনাটা কি বাস্তব না অবাস্তব? সবাই আমাকে একটু কমেন্ট করে বলো। আমরা জানি সিনেমার ঘটনা অবাস্তব, তার মানে সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়, সংঘর্ষের পর যদি পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে আমি বুঝবো সিনেমার সংঘর্ষ যেহেতু অবাস্তব, তার মানে এটা অবশ্যই অস্থিতি স্থাপক সংঘর্ষ হবে। অস্থিতি স্থাপক সংঘর্ষ, এটা মাস্ট। এবার খেয়াল করো যে সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় পরস্পরের সাথে যুক্ত না হয়, পরস্পরের সাথে যুক্ত না হইলে কি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে? সেটা বলে দেওয়া যায় না। তাহলে বস্তুদ্বয় যদি পরস্পরের সাথে যুক্ত না হয়, তাহলে সেটা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ হবে বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষটাও কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ। যুক্ত না হলে সেটা স্থিতিস্থাপকও হতে পারে, অস্থিতিস্থাপকও হতে পারে। ঠিক আছে, বা আমি সেটাকে হয়তো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো, কিন্তু সেক্ষেত্রে যুক্ত যদি না হয় তাহলে স্থিতিস্থাপক হওয়ার একটা প্রবাবিলিটি আছে। তখন আমি কি দেখব? তখন আমি দেখব যে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান আছে কিনা। যদি সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান থাকে, তাহলে আমি সেটাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না থাকে তাহলে সেটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সবাই আমাকে বলো যে ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, যে যদি সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান থাকে, তাহলে আমরা সেটাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না থাকে তাহলে হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, আমাদের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যখন সমান হবে, হ্যাঁ, আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যখন সমান হবে, এই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এক নম্বরে ঘটনা ঘটবে গতিশক্তি সমান হবে, আরেক ক্ষেত্রে আমাদের আগের ভরবেগ আর পরের ভরবেগ এটাও সমান হবে। এই ভরবেগ যে সমান হবে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও হবে, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও হবে। অর্থাৎ ভরবেগ অলওয়েজ সমান থাকবে, এটা মাস্ট। তবে গতিশক্তি সমান থাকতেও পারে, নাও পারে। এখন আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য দুটো ফর্মুলা মাথায় রাখবো। এটা আমি প্রতিপাদন করে দেখাবো না, তোমরা শুধু ফর্মুলা দুটো মাথায় রাখবা, না মাথায় রাখলেও চলবে। তাহলে এখনকার ফর্মুলাটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। তাহলে আমরা এই দুইটা কন্ডিশন নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি স্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ দুইটা বস্তুর মধ্যকার যখন স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে, তখন আমি দুইটা ফর্মুলা পাবো। একটা হচ্ছে সেই প্রথম বস্তুর বেগ v1, এটা সমান হবে প্রথম বস্তুর বেগ v1 সমান আমরা লিখতে পারবো m1 m2 ডিভাইডেড বাই m1 m2 ইনটু u। তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 2m2 ডিভাইডেড বাই m1 m2 ইনটু u2। খেয়াল করো, আর দ্বিতীয় বস্তুটার বেগ v2 সমান, দ্বিতীয় বস্তুটার বেগ v2 সমান হবে 2, এটা আগে আসবে
m1 divided by m1 plus m2 into u1 যোগ m2 minus m1 divided by m1 plus m2 into u2। ভাই আমার নিজেরও মনে থাকে না, আমার ক্যালকুলেশন করে এই সূত্রটা নিয়ে আসতে পারি। তো আমি তো আর পরীক্ষা হলে বসবো না, তোমাকে পরীক্ষা হলে বসতে হবে। আর যেহেতু তোমাকে পরীক্ষা হলে বসতে হবে, তুমি এই দুটো সূত্র একটু মুখস্থ করে নিও। কিছু কিছু সময় মুখস্থ করাটাও কাজে লাগে। এই জায়গায় না হলে তুমি যদি এটা ক্যালকুলেশন শিখে এখানে আসতে চাও তাহলে তোমার অনেক সময় লাগবে। তো তার চাইতে এটাতে লাগবেই মুখস্থ করা, ব্যাপারটা এরকম না। যারা মুখস্থ থাকলে তুই অনেক অঙ্ক দেখা গেছে হয়তো অনেক সহজে করতে পারবি, তবে অ্যাপ্লিকেশন খুব কম। একজন বলছে যে ভাইয়া এই সূত্র তো বুঝলাম না। ভাই আমি এটা তোমাকে বুঝাইনি, তো তুমি এটা বুঝবা কেন? তো তুমি যদি বুঝো তুমি তো এলিয়েন, তুমি মানুষ না। এই দুইটা ফর্মুলা ক্যালকুলেশন করে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা পাবো। এটা তোমার মাথায় রাখলে বেটার, না মাথায় রাখলে কোনো সমস্যা নাই আপাতত। এই জায়গায় তুমি খুব ভালো করে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা ফর্মুলা বুঝলাম। এবার আমরা বিভিন্ন ধরনের স্থিতিস্থাপক সংঘর্ষ দেখব, বিভিন্ন ধরনের সংঘর্ষ দেখব এবং সেখান থেকে আমরা কিছু ফিলিংস নেব। আচ্ছা, এই জায়গায় কোন ম্যাচ আমার এক্স্যাক্টলি মনে নাই, এই মাশরাফি আর তাসকিন যে পরস্পরের সাথে এই যে এরকম করে লাফাই দিয়ে বুকের সাথে বুক মিলাইছিল, এই দৃশ্যটা কি সবাই দেখছে না? সবাই আমাকে বলো যে এই দৃশ্য সবাই দেখছো কিনা। যে এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের সংঘর্ষে কোন ঘটনা ঘটে। দেখো কোন ঘটনা ঘটে, এ পাশ থেকে লাফ দিছিল হলো মাশরাফি, এ পাশ থেকে দৌড়ায় আসছিল হলো তাসকিন। তাহলে মাশরাফি এই দিক থেকে দৌড় দিছে, তাসকিন এই দিক থেকে দৌড় দিছে। আমি ধরে নিলাম মাশরাফির ভর আর তাসকিনের ভর হলো সমান। এখন মাশরাফি আর তাসকিনের ভর যেহেতু সমান, তাদের মধ্যে সংঘর্ষ হইলো, তার মানে বুকের সাথে বুক লেগে গেল। তাহলে মাশরাফি আর তাসকিনের মধ্যে যখন বুকের সাথে বুক লেগে গেল, তো বুক লাগার পরে কি ঘটনা ঘটছে? বুক লাগার পরে তাসকিন চলে গেছিল কিন্তু এই দিকে, তাসকিন চলে গেছিল হচ্ছে এই দিকে, আর মাশরাফি, তাহলে এটা তাসকিন এই দিকে ব্যাক করছে আর মাশরাফি এই দিকে ব্যাক করছে। খুব ভালো করে বুঝো, এই ঘটনাটা সবাই দেখছো কিনা আমাকে এটা একটু জানাও। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ রাইট। তাহলে এখানে কি ঘটনা ঘটছে? আমরা ধরে নিলাম যে মাশরাফি আর তাসকিনের ভর সমান। দেখো তাসকিন পরবর্তীতে কার গতির দিকে চলছে? তাসকিন পরবর্তীতে মাশরাফি যেদিকে লাফ দিচ্ছিল সেদিকে চলছে। তাসকিন পরবর্তীতে মাশরাফি যেদিকে লাফ দিচ্ছিল সেদিকে চলছে, আর মাশরাফি পরবর্তীতে চলছে তাসকিন যেদিকে লাফ দিচ্ছে। তাহলে আমরা দেখলাম পরবর্তীতে দুইজনের বুকের সাথে বুক সংঘর্ষ লাগার পরে তাসকিন চললো মাশরাফির গতির দিকে আর মাশরাফি চললো তাসকিনের গতির দিকে। আসলে যখন দুইটা বস্তু সমান ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তখন বস্তু দুইটা পরস্পরের সাথে বেগ বিনিময় করে। এটা খুব সুন্দর করে লেখো, সমান ভরের বস্তু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হলে বস্তুদ্বয় পরস্পরের সাথে বেগ বিনিময় করে। তার মানে মাশরাফি আর তাসকিনের মধ্যে সংঘর্ষ ঘটলো, তাহলে সংঘর্ষের পর তাসকিন চলবে মাশরাফির বেগে আর মাশরাফি চলবে তাসকিনের বেগে। খুব ভালো করে বুঝিও, মাশরাফি চলবে তাসকিনের বেগে আর তাসকিন পরবর্তীতে চলবে মাশরাফির বেগে। যেমন আমি যদি এখন চিন্তা করি যে একটা নীল কলম আর একটা লাল কলম, এই দুইটার ভর সমান, আমি এই দুইটার মধ্যে সংঘর্ষ ঘটাবো, তাহলে সংঘর্ষ ঘটার পরে আমি এক্স্যাক্টলি এখানে দেখাইতে পারবো না, যখন দুইটার মধ্যে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটার পরে লাল কলম কালো কলমটা চলবে নীল কলমের বেগে আর নীল কলমটা চলবে কালো কলমের বেগে। এই ব্যাপারটা সবাই ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। সবাইকে এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আমি তোমাকে এবার তাহলে একটা एग्जांपल দেব, যে ধরো যে এক বালকের ভর হলো 50 কেজি, সে চলতেছে 20
মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলছে। আরেক ধারকের বড় 50 কেজি, ঠিক আছে। তার এর নাম হলো আবুল, এটার নাম হলো আবুল, এটার নাম হলো বাবুল। তাহলে সে উত্তর দিকে চলছে, আর বাবুল চলতেছে 50 কেজি ভরের বালক, সে চলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে। তাহলে আমাকে বলো তো দেখি, এই দুইজনের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, খুব ভালো করে বুঝিও, এই দুইজনের মধ্যে যদি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের পর আবুল কোন দিকে কত বেগে চলবে? বেসিক সেন্স অ্যাপ্লাই করে বলো যে এই দুইজনের মধ্যে সংঘর্ষ ঘটলো, তাহলে সংঘর্ষের পর আবুল কোন বেগে কত বেগে কোন দিকে চলবে? তাহলে আবুল কত বেগে কোন দিকে চলবে? এবং এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বলে দিল, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। 50 কেজি ভরে বালক 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলতেছিল, আরেকজন 50 কেজি ভরে বালক বাবুল, সে 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। তো এই দুইজনের মধ্যে সংঘর্ষ হলো, তো সংঘর্ষের পর আবুল কত বেগে কোন দিকে চলবে? সবাই আমাকে একটু উত্তরটা দাও। ইয়েস, সবাই সঠিক উত্তর দিচ্ছিস। তাহলে আবুল অবশ্যই 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আবুল যাবে হলো বাবুলের বেগে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে? দক্ষিণ দিকে। সবাই আমাকে বলো যে ব্যাপারটা ফিল করতে পারতেছো কিনা। সবাই এভরিবডি প্রত্যেককে এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাও। এবার আমাদের সংঘর্ষ, তাহলে এবার আমরা কি দেখলাম? এই ঘটনায় আমরা দেখলাম আমরা কিছু এবার সিদ্ধান্ত নেব, খুব ভালো ভালো সিদ্ধান্ত নেব। দেখো আমাদের সিদ্ধান্তগুলো লিখি। তাহলে সিদ্ধান্ত, যদি m1 = m2 হয়, মানে দুইটা বস্তুর ভর সমান হয়, তাহলে m1 এর পরের বেগটা কি হবে? v1 কত হবে? তাহলে v1 হবে m2 এর আদি বেগ, তাহলে m2 এর আদি বেগ হলো u2 আর m1 এর আদি বেগ হলো u1। তাহলে m1 পরবর্তীতে কত বেগে চলবে? m1 পরবর্তীতে চলবে m2 এর আদি বেগে, অর্থাৎ v1 = হবে u2 আর v2 = কি হবে? v2 = হবে u1। এবার তুমি খেয়াল করো, এবার দ্বিতীয় ক্ষেত্র, এটা এক ক্ষেত্র নম্বর 1। এবার দ্বিতীয় ক্ষেত্র, ধরো এরা বলা কি ওয়াল দেখতেছে? এই ওয়াল দেখতেছে না, ওয়াল দেখো। আচ্ছা আমি এপাশে চিন্তা করি, দেখার দরকার নেই। এবার চিন্তা করো, এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে ওয়াল। আমি কি করব? আমি একটা বস্তুকে, হালকা বস্তুকে, দেখো এই ওয়ালের ভরটা কেমন? এই ওয়ালের ভরটা হচ্ছে আমার কলমের ভরের চাইতে অনেক 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 বেশি। খুব ভালো করে বুঝিও, এই জায়গায় ওয়ালের ভরটা আমাদের কলমের ভরের চাইতে অনেক অনেক বেশি। তাহলে এখানে ব্যাপারটা কি? এখানে ধরো যে কলমের ভর হলো m1, ঠিক আছে, কলমের ভর হলো m1 আর ওয়ালের ভর হলো m2, এবং এখানে আরেকটা কন্ডিশনটা কি? m2 টা হচ্ছে অনেক অনেক বেশি কার চাইতে? m1 এর চাইতে। খুব ভালো করে বুঝিও, m2 টা m1 এর চাইতে অনেক 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 বেশি। এখন তুমি খেয়াল করো যে এইখানে কি ঘটনা ঘটবে? এখানে ঘটনা ঘটবে, এটার বেগ কত? এখানে আমরা বুঝতেছি, আরেকটা জিনিস বুঝতেছি, এইটা দ্বিতীয় বস্তুটা ওয়ালটা কোন অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। এবার খেয়াল করো তো দেখি, আমি যদি এখান থেকে একটা কলম, আমাকে দেখা যায়, আমি যদি এই কলমটাকে
5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, এই দিকে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা বল চিন্তা করো, এটা দিয়ে তো আর স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। একটা বল যদি তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তাহলে বলটা কোন দিকে চলে আসবে? আবার কি তোমার হাতেই চলে আসবে না? এবং বলটা তোমার হাতে কত মিটার পার সেকেন্ড বেগে চলে আসবে? 10 মিটার পার সেকেন্ড বেগে চলে আসবে যদি এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। তাহলে আমি দেখলাম আমি যে বেগে বল নিক্ষেপ করতেছি, বলটার বেগ ফিরে আসতেছে একই বেগে, কিন্তু দিক হচ্ছে বিপরীত। অর্থাৎ আমি 10 মিটার পার সেকেন্ড বেগে বলটা নিক্ষেপ করলে বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসতেছে, কিন্তু আমি যেদিকে বল নিক্ষেপ করতেছিলাম তার বিপরীত দিকে ফিরে আসতেছে। এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের প্রথম বস্তুটার বেগ হবে তার আদি বেগ যা ছিল তাই, কিন্তু দিক হবে তার বিপরীত। অর্থাৎ v1 হবে -u1, আর দ্বিতীয় বস্তু যেটা স্থির অবস্থায় ছিল সে স্থির অবস্থাতেই থাকবে। ওয়াল আগেও স্থির অবস্থায় ছিল, পরেও কিন্তু স্থির অবস্থায়, অর্থাৎ u2 ও 0, v2 ও কি হবে? 0 হবে। অর্থাৎ হালকা ভরের বস্তু যদি অনেক ভারী বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আর ভারী বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, খুব ভালো করে বুঝিও, ভারী বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে সংঘর্ষের পর হালকা বস্তুটা ঠিক সমান বেগে বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ বেগের মানটা যে বেগে আমি নিক্ষেপ করব সে বেগেই ফিরে আসবে, কিন্তু দিক হবে বিপরীত। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? সবাই আমাকে বলো। শশী বলছে দুইটার গতিশক্তি সমান না, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কিভাবে হয়? আরে বোন, আমরা এখানে যে লজিকগুলা চিন্তা করতেছি প্রত্যেকটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সমান থাকবে, এটা ধরে নিয়ে আমরা এগুলা চিন্তা করতেছি। যেমন এই জায়গায় আমি যদি কলম দিয়ে, এখানে আমি এই কলমটা যে বেগে নিক্ষেপ করব, আমি হাত থেকে নিক্ষেপ করতেছি, পুনরায় আমার হাতে ফিরে আসার কথা, সেটাকে আমার হাতে ফিরে আসছে? হাতে ফিরে আসে নাই। তার মানে এখানকার সংঘর্ষটা স্থিতিস্থাপক না। কিন্তু আমি প্রায় স্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ দিতে পারি, যে ধরো তুমি রাবারের বল নিক্ষেপ করলা, রাবারের বল দিয়ে যখন তুমি নিক্ষেপ করবা তখন এখানকার রাবারের বল আর ওয়ালের সংঘর্ষটা মোটামুটি স্থিতিস্থাপক হবে। তখন কিন্তু দেখবা বলটা পুনরায় তোমার একই বেগে তোমার হাতে ফিরে আসছে, আর যদি একই বেগে হাতে ফিরে আসে তবেই সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা এখনো যারা ক্লাসটা শেয়ার করোনি, যেমন ফেরদৌস ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে দিতে পারো ভাইয়া। শেয়ারিং ইজ কেয়ারিং, নিজেকে এত কনসাইজ করে রাখলে তো আর হয় না। এখানে মাহমুদুল হক খান জয়, তুমি ক্লাসটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ফেরদৌস, তারপরে হচ্ছে আমরা এটা বুঝলাম। এবার আমরা আরেকটা সংঘর্ষ দেখব। সেক্ষেত্রে ধরো যে বস্তুটা হালকা সেটা থাকবে স্থির, তার মানে আমি m1 কে বলছি হালকা। তাহলে যদি ঘটনাটা এরকম হইতো যে m1, আচ্ছা m1 একটু না, ধরো তুমি কি কেরামের স্ট্রাইক দিয়ে গুটিকে আঘাত করছো না? খেয়াল করো, কেরামের স্ট্রাইক দিয়ে গুটিকে তো আঘাত করছো। তাহলে কেরামের স্ট্রাইক দিয়ে যখন তুমি গুটিকে আঘাত করো, স্ট্রাইকটা কি বস্তু? ভারী বস্তু, আর গুটিটা কি বস্তু? হালকা বস্তু। তাহলে যখন তুমি ভারী বস্তু দিয়ে হালকা বস্তুকে আঘাত করো তখন চিন্তা করো কি ঘটনা ঘটে। কেরামের স্ট্রাইক দিয়ে যখন তুমি গুটিকে আঘাত করো তখন কি ঘটনা ঘটে একটু ফিল করার চেষ্টা করো। এখন কি ঘটনা ঘটে দেখো, আমি কেরাম স্ট্রাইক দিয়ে যে বেগে আমি আঘাত করতেছি স্ট্রাইকটাকে, গুটিকে আঘাত করার ক্ষেত্রে তুমি অধিকাংশ ক্ষেত্রে দেখবা স্ট্রাইকটা গিয়ে স্থির হয়ে গেছে, কিন্তু ক্যারামের গুটির বেগ স্ট্রাইক যে বেগে যায় ঠিক তত বেগে গেছে না তার চেয়ে বেশি বেগে গেছে? একটু খেয়াল করে দেখো তো দেখি। এটা তো বাস্তব জীবন অনেক দেখছো, যে তুমি ধরো ক্যারামের স্ট্রাইক দিয়ে গুটিকে আঘাত করছো, তো ক্যারামের স্ট্রাইক গিয়ে গুটিকে আঘাত করছে, আঘাত করার পরে তুমি দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাইকটা বন্ধ হয়ে গেছে, অথবা সামান্য একটু আগায়া স্থির হয়ে গেছে, কিন্তু গুটি চলা শুরু করছে। গুটি
গুটি যে চলা শুরু করছে সেটা কি স্ট্রাইকের বেগে চলছে না তার চেয়ে বেশি বেগে চলছে না তার চেয়ে কম বেগে চলছে? একটু ফিল করে দেখো তো দেখি, সবাই একটু ঘটনাটা মনে করে দেখো। তাহলে এই যে বেশি বেগে যায়, তাহলে এই ক্ষেত্রে আসলে বাস্তব যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, কেরামের গুটিটা দ্বিগুণ বেগে চলা শুরু করবে। তার মানে ভারী বস্তুটা স্থির হয়ে যাবে, ভারী বস্তুটা স্থির হয়ে যাবে, আর কেরামের গুটি যেটা হালকা বস্তু সেটা দ্বিগুণ বেগে চলতে থাকবে। অর্থাৎ কেরাম যে বেগে চলতেছিল, স্ট্রাইক যে বেগে চলতেছিল, গুটিটা চলতে থাকে তার দ্বিগুণ বেগে। ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? তার মানে আমি প্রথমে আঘাত করছি কাকে? কেরামের স্ট্রাইককে। এটা হচ্ছে আমার কেরামের স্ট্রাইক। তাহলে কাকে আঘাত করব? আমি আঘাত করব হচ্ছে গুটিকে। তাহলে এখানে এই দুটার মধ্যে কন্ডিশনটা কি? এই দুটার মধ্যে কন্ডিশনটা হচ্ছে M1 টা যদি M2 এর চাইতে অনেক বড় হয়, কারণ স্ট্রাইকের ভর গুটির ভরের চাইতে অনেক বেশি। তাহলে খেয়াল করো, M1 এর আদিবেগ কত? U1, আর M2 এর আদিবেগ কত? U2। এটা কোন অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। তাহলে সংঘর্ষের পর কি হবে? সংঘর্ষের পর কেরামের স্ট্রাইকটা বন্ধ হয়ে যাবে। কেরামের স্ট্রাইক বন্ধ হয়ে যাবে, তারপর তার শেষ বেগ হবে 0। খুব ভালো করে বুঝিও, কেরামের স্ট্রাইকের শেষ বেগ কত হবে? 0। কিন্তু কেরামের গুটির শেষ বেগটা কত হবে? কেরামের গুটির শেষ বেগটা হবে তোমার স্ট্রাইকের বেগের, স্ট্রাইকের আদিবেগ যা ছিল সেই বেগের দ্বিগুণ। অর্থাৎ V2 হবে 2U1। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যে আমরা এখানে কি করছি, আমরা আবারও রিপিট করি যে ধরো আমার কাছে একটা স্ট্রাইক আছে আর একটা গুটি আছে, তাহলে অবশ্যই স্ট্রাইকের ভর M1 টা কি হবে? অবশ্যই গুটির ভরের চাইতে অনেক বড়। আমরা আরো ওইভাবে চিন্তা করি, যদি ঘটনা হয় তাহলে আমি স্ট্রাইকের আগের বেগ হলো U1, গুটির আগের বেগ হলো U2, কিন্তু গুটিটা তো সাধারণত স্থির অবস্থায় থাকে, তাহলে এটা হলো 0। তাহলে এই দুইটার মধ্যে যখন সংঘর্ষ ঘটবে তখন কি ঘটবে? আমরা জানি স্ট্রাইকটা কি হয়ে যাবে? স্ট্রাইকের বেগটা 0 হয়ে যাবে, সে স্থির হয়ে যাবে। আর গুটি কি করবে? গুটি চলা শুরু করবে। তাহলে V2 এর মান কি হবে? আমার স্ট্রাইকের আগের যে বেগ ছিল সেই বেগের দ্বিগুণ। এইটা হচ্ছে আমাদের, আমরা তিনটা স্পেশাল ক্ষেত্র শিখলাম। তার তিনটা স্পেশাল ক্ষেত্র, আমার প্রথম ক্ষেত্রটা ছিল যখন দুইটা সমান ভরের বস্তু পরস্পরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তখন তারা পরস্পরের সাথে বেগ বিনিময় করে। আমি এবার তোমাকে আরেকটা एग्जांपल দেব, এখান থেকে একটা প্রশ্ন করব, আশা করি তোমরা এখানে প্রত্যেককেই সঠিক উত্তর দিতে পারবে। ফিল্ড যে ধরো তোমার ব্যাপারটা কেমন, তোমার কাছে এটা হচ্ছে একটা ট্রাক, যেই ট্রাকটার ভর 1000 কেজি এবং এই ট্রাকটা এই দিক বরাবর চলছে, এই দিক মনে করে এটা উত্তর দিক, 50 মিটার পার সেকেন্ড বেগে। তো চলতে চলতে এখানে আরেকটা 1000 কেজি ভরের ট্রাক আছে, সেটা আছে হলো স্থির অবস্থায়। তো এই দুইটার মধ্যে সংঘর্ষ হইল, তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় ট্রাক কোন দিকে কত বেগে চলবে? দ্বিতীয় ট্রাক, আমি চাই সবাই উত্তর দাও প্লিজ। দ্বিতীয় ট্রাক কোন দিকে কত বেগে চলবে? সবাই আনসার করো যে সংঘর্ষের পর দ্বিতীয় ট্রাক কোন দিকে কত বেগে চলবে। আমরা জানি সমান ভরের দুটি বস্তু পরস্পরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা পরস্পরের সাথে বেগ বিনিময় করে। তাহলে আমার প্রশ্ন হলো সংঘর্ষের পর দ্বিতীয় ট্রাক কোন দিকে কত বেগে চলবে? এবং আমার আরো একটা প্রশ্ন যে প্রথম ট্রাক কোন দিকে কত বেগে চলবে?
প্রথম ট্রাক, এটাও আমার একটা প্রশ্ন, যে প্রথম ট্রাক কোন দিকে কত বেগে চলবে? একটু সবাই উত্তর দিতে থাকো, সমস্যা নাই, না বুঝলে আমাকে বলো, আমি তোমাকে রিপিট করাই দেব। তো আমাদের সাথে নজরুল বলছে সেকেন্ডটা 50 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাবে। দেখি আমাদের নজরুলের উত্তরটা সঠিক কিনা, আমরা একটু পরে এটা খেয়াল করব। তো ফেরদৌসও বলছে 50 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলবে। বাকিরা একটু উত্তর দিকে থাকো যে আসলে ট্রাকটা কোন দিকে কত বেগে চলবে। ইয়েস, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক। দ্বিতীয় ট্রাক চলবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে, কারণ সংঘর্ষের পর দ্বিতীয় ট্রাকটা কার বেগে চলবে? প্রথম ট্রাকের বেগে। তাহলে প্রথম ট্রাক কোন দিকে চলতেছিল? 50 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে। সিম্পল। এবার প্রথম ট্রাক কোন দিকে চলবে? দ্বিতীয় ট্রাকের বেগে। তাহলে দ্বিতীয় ট্রাক কোন অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল, তার মানে দ্বিতীয় ট্রাক স্থির হবে, দ্বিতীয় ট্রাক স্থির হবে। এই জায়গায় ক্লাসরুমে থাকলে আমরা প্র্যাকটিক্যাল एग्जांपल দিতে পারতাম, তোমরা দুই বন্ধুকে দিয়ে এটা एग्जांपल দিয়ে দেখাই দেওয়া যেত, কিন্তু এখন ভার্চুয়ালি একটু টাফ, এই অবস্থায় টাফ। সবাই আমাকে বলো যে আজকের ক্লাস সবাই বুঝতে পারছো কিনা, এবং পুরো ক্লাসটা তোমরা ফিল করতে পারছো কিনা, হৃদয় দিয়ে অনুধাবন করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও যে পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারলা কিনা, ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। কারণ ফিজিক্সে যদি ফিলিংস না আসে তাহলে ফিজিক্সের কিন্তু মর্মটা বোঝা যায় না। ফিজিক্সের প্রত্যেকটা ব্যাপার ফিল করতে হবে, আবার অঙ্ক করার সময় এমন এমন কিছু লজিক অ্যাপ্লাই করতে হবে, কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, যেটা দিয়ে দেখার পর অঙ্কটা আর অঙ্কই মনে হবে না। প্রত্যেকটা অঙ্ক আমরা দেখে দেখে উত্তর বলতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমাকে বলো যে তোমরা পুরো ক্লাসটা সবাই ফিল করতে পারছো কিনা। আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট টপিকটা নিয়ে, এই নিউটনীয় বলবিদ্যা ক্লাসের পরের অংশটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, অর্থাৎ